তাসলিমা আক্তার লিমা, আপনারা সংস্কারের জন্য অনেক আন্দোলন করেছেন। গণসংহতি থেকে এই সংবিধান সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন দেখেছি কথা বলতে। এখনও আমরা শুনছি যে এই সরকার সংস্কার বিরোধী। এই যে ট্যাগিং, এটা আসলে কেন হচ্ছে? এখানে আপনাদের বিশ্লেষণ কি, এবং কি আসলে কোথাও কোনো মিস্টেক ছিল কিনা? আমরা গণসংহতি আন্দোলন থেকে সংবিধান সংস্কার বা মৌলিক সংস্কারের বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে ঐক্যমত্য কমিশন হলো সেখানেও এই বিষয়টা খুব জোরের সাথে এসছে, এবং প্রত্যেকটা দলই সংবিধান সংস্কার প্রশ্ন এনেছে। এবং বর্তমান সময়ে আমরা যেমন সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছি, সেখানে বিএনপি তারা বলছেন যে এখানে যেহেতু সংবিধানে এই অংশ নাই, সেটাকে আইন হিসাবে যুক্ত করে পরবর্তী সময়ে হয়তো তারা এটা করবেন। এটা আমার মনে হয় খুব শীঘ্রই হয়তো পরিষ্কারও হয়ে যাবে, সংসদ গঠনের পরপরই হয়তো হবে। আর আমাদের আমাদের কথা হচ্ছে যে আমরা গণসংহতি আন্দোলন যেটা মনে করি যে ন্যূনতম জাতীয় ঐক্যের ভিত্তিতে আসলে আমাদের সংবিধান সংস্কারের যে মৌলিক কাজ সেটা করাটা প্রয়োজন। কারোর উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ারও কিছু নেই। আমরা যখন দেখলাম যে জুলাই সনদটা বের হলো, সেখানেও কিন্তু অনেকের নোট অফ ডিসেন্টটা ছিল না। তো এরকম অনেকগুলো জিনিসের অসঙ্গতি নিয়েই কিন্তু আমাদের যাত্রা হয়েছে। কিন্তু তারপর আমরা যে মনে করি যে জুলাই সনদ বাস্তবায়ন হওয়াটা জরুরি, সেটা নিশ্চয়ই আমার মনে হয় যে খুব শীঘ্রই এটার একটা ফয়সালার মধ্যে আমরা যেতে পারবো। আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা জায়গায় আসা যাবে। আর কিছু কথা আপনি বলছিলেন যে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে। আমরা মনে করি যে আন্তর্জাতিক চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য। এটা একটা দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের সক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আসলে কোন স্বার্থটাকে গুরুত্বের সাথে দেখছি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে কোনো চুক্তি, এই সরকার যারা ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হলো, এই সরকার সকল অংশীজনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই যে কোনো আন্তর্জাতিক চুক্তি করবেন, এবং সেখানে কোনো গোপন চুক্তি বা খুব স্বল্প মেয়াদে আমরা কিছু সুযোগ সুবিধা পেলাম সেই বিবেচনা না রেখে আমাদের প্রাণ, প্রকৃতি, পরিবেশ যাতে রক্ষা পায় সেই বিবেচনাটা যাতে আমাদের প্রাধান্যে থাকে, আমাদের অর্থনৈতিক যে সক্ষমতা, নিজস্ব সক্ষমতা, সেটা যাতে গুরুত্ব পায়, সেই বিষয়গুলো আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে আমরা চাই যে সেইভাবেই আন্তর্জাতিক চুক্তি করার ক্ষেত্রে যাতে জনগণের অংশ থাকে, অংশগ্রহণটা সেখানে থাকে। আরেকটা বিষয় যেটা বারবার আলোচনায় আসছিল যে আসলে আমরা ফ্যামিলি কার্ডটাকে বড় করে দেখছি কিনা। আসলে যেটা সাহেব বললেন তার কথার কিছু অংশের সাথে আমি একমত যে আমরা তো একটা আত্মনির্ভরশীল রাষ্ট্র এবং নাগরিক মর্যাদার রাষ্ট্র দেখতে চাই, যেখানে সকল নাগরিক আসলে মর্যাদা পাবে। তো সেই জায়গা থেকে এই ধরনের ফ্যামিলি কার্ড বা স্মার্ট কার্ড বলেন বা ভিজিএফ যা যা ছিল, এগুলো আসলে এক ধরনের সামাজিক সুরক্ষা। এই সামাজিক সুরক্ষাটাও দেওয়া লাগে। আমাদের দেশ একটা মধ্যম আয়ের দেশে বলে আমরা বলছি। তো সেইখানে আমরা মনে করি যে এখানে আসলে নাগরিকদের যে মর্যাদা, সেটার জন্য আমাদের শ্রমজীবী মেহনতি মানুষদের আসলে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি কিভাবে পাবে সেই উদ্যোগগুলোও নিতে হবে। আমাদের বেকারদের কিভাবে কর্মসংস্থান হবে সেই উদ্যোগগুলো গ্রহণ করতে হবে। যেমন আমরা অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় শ্রম অধ্যাদেশ হয়েছে, যেটা আমি মনে করি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শ্রম কমিশন এবং টিসিসির যে উদ্যোগ ছিল, সেই উদ্যোগের মালিক সরকার, শ্রমিক পক্ষ সবাই মিলেই যে শ্রম অধ্যাদেশটা করেছে, সেখানে কিন্তু শ্রমিকদের মজুরি 3 বছর পর পর করা, শ্রমিকদের অনেকগুলো আইন হয়েছে যেগুলো শ্রমিকদের জন্য আমরা মনে করি কিছু কিছু বিষয়ে আমাদের দ্বিমত ছিল, কিন্তু অনেকটাই আমরা মনে করি যে শ্রমিকদের সংগঠন করার অধিকার থেকে শুরু করে অনেকগুলো জায়গায় তাদেরকে একটা সেই আইনগুলো বাস্তবায়ন করা, এবং একই সাথে আমরা বারবার যেটা বলে এসেছি যে একটা মর্যাদাপূর্ণ জাতীয় ন্যূনতম মজুরি কমিশন করা, হ্যাঁ, একটা মর্যাদাপূর্ণ মজুরি যাতে বাংলাদেশের সকল নাগরিকের হয়, যেটা নিচে কারো হবে না। এই জায়গাগুলো যদি করতে পারে সরকার, তাহলে কিন্তু সেই সরকার আসলে অন্য সরকার থেকে যে ভিন্ন অবস্থা আছে সেটা সে প্রমাণ করতে পারবে। এবং একটা দেশের নারীর অবস্থা কি, একটা দেশের শ্রমিকের অবস্থা কি, সেই দিয়ে কিন্তু সেই দেশের সরকারকেও পরিমাপ করা যায়। ফলে আমরা আশা করি যে আমাদের দেশে যাতে একটা মর্যাদাপূর্ণ মজুরি হয়, সেই মজুরি এবং শ্রমিকদের জীবন, মেহনতি মানুষের জীবনে যাতে বদল হয়, নারীদের জীবনে যাতে বদল হয়, সেই জায়গাগুলোতে ধাপে ধাপে আমরা যে অধ্যাদেশটা জারি হয়েছে অলরেডি, শ্রম আইনের কিছু পরিবর্তন এসেছে, এখন তো সেটা ইমপ্লিমেন্ট যদি সেটা হয়ে থাকলে সেটা সংসদে গিয়ে সেটা আইনে করতে হবে। কিন্তু আমরা কিন্তু মজুরি কমিশনের কথা বলেছিলাম যে এই মজুরি কমিশন সারা বাংলাদেশের একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে, সেটা কিন্তু আমরা আবার আইনে আনতে পারি, অধ্যাদেশে আনতে পারি না। তো আমরা আশা করি যে অধ্যাদেশটা আইনে বাস্তবায়ন
হবে এবং যা যা আমরা আনতে পারি নাই, মজুরি কমিশন থেকে শুরু করে যেই উদ্যোগগুলো নাগরিক মর্যাদা দেয়, সেই জায়গাটা তৈরি করার জন্য সরকারকে নজর দিতে হবে। ওকে, তো যে সরকার আসলে বৈষম্য মুক্তির আন্দোলন থেকে প্রসূত সরকার, সেই সরকারে কেন আপনারা এই মজুরি কাঠামো নিয়ে যে পরিবর্তনটা দরকার সেই পরিবর্তনটা আনতে পারলেন না? চ্যালেঞ্জটা কোথায় ছিল? মজুরিটা তো আসলে মানে একটা তো হচ্ছে যে জাতীয় ন্যূনতম মজুরি, সেটা হচ্ছে সারা বাংলাদেশের সকলের মজুরির বিষয়। এছাড়া আমাদের দেশে সেক্টরাল মজুরি আছে, ধরেন গার্মেন্টসে বা অন্যান্য খাতের যে মজুরি, সেই চা শ্রমিকদের মজুরি, সেই মজুরিগুলো নির্ধারণ করা হয়। কিন্তু বাংলাদেশের সকল নাগরিকের কোন মজুরির নিচে হবে না সেটা কিন্তু এখনো আমাদের পার্শ্ববর্তী অনেক রাষ্ট্রেই কিন্তু জাতীয় ন্যূনতম মজুরি আছে। তো সেই জায়গাটা আমরা করতে পারি না, এটা নিশ্চয়ই আমাদের মানে আমাদের সরকারেরও ব্যর্থতা। আমরা বলবো যে দীর্ঘদিন থেকেই বাংলাদেশে এই প্রশ্নটা ঝুলে আছে, জাতীয় ন্যূনতম মজুরির প্রশ্নটা। এবং আমরা যতই বলি যে আমরা অর্থনীতিতে এগিয়ে আছি, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি যে আমাদের অর্থনীতির এগিয়ে থাকাটা আমাদের মালিকদের অবস্থানটা কতটা এগুলো সেটার উপরে মনে হয় নির্ভর করে। রানা প্লাজার পরে আমরা অনেক শুনেছিলাম যে অনেকগুলো পরিবর্তনের আশাও আমরা করেছিলাম, কিন্তু সেই পরিবর্তনের মধ্যে আমরা দেখলাম ভবনের পরিবর্তন হয়েছে। হ্যাঁ, হয়তো আগুন লাগলেও গার্মেন্টসে কম আগুন লাগতেছে, অন্য জায়গায় লাগতেছে, কিন্তু এই যে ভবনের পরিবর্তন বা আমাদের অর্থনীতির যে একটা মালিকদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হচ্ছে, সেটার সাথে কিন্তু শ্রমিকের অবস্থার পরিবর্তন হয়নি। ঠিক এই জায়গাটাতে আমরা মনে করি যে মানে উন্নয়ন শুধু আপনি মেট্রো রেল বা এক্সপ্রেসওয়ে বা মালিকের ভবন কত উন্নত হলো সেটা দিয়ে বোঝা যাবে না, জনগণের জীবন মান উন্নয়ন হয়েছে কিনা সেটা দিয়ে